আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম ফানি গল্প রিসোর্টের ওয়ান্ডারফুল নাইটমেয়ার মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তাহলে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করব, বিশেষ করে কমেডি, অ্যাডভেঞ্চার এবং কার্টুন মুভি। তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করতে পারো। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম থানা থেকে বের হয়ে ইয়নহু তাকে জিজ্ঞেস করে, তুমি কাং সুইয়নকে কিভাবে চেনো? উত্তরে সে হেসে দিয়ে বলে, তিনি এত বড় একজন উকিল, তাকে কে না চেনে। আর হ্যাঁ, তুমি সেই কার্ডটি যেভাবেই পেয়েছ আমি জানি, আর যাই হোক, তুমি কোনো খারাপ কাজ করে নাওনি। আমার এই সুন্দরী বইয়ের উপর পুরোপুরি ভরসা আছে। এই বলে সে তার মাথায় হাত বুলিয়ে যায়। এটা দেখে ইয়ানহু অনেক অবাক হয়ে যায়, কারণ তার মা মারা যাওয়ার পর কেউ তাকে কোনো দিন ভালোবেসে এভাবে মাথায় হাত বুলিয়ে দেয়নি। এরপর সেখানে হুট করে আবারও মিস্টার কিম উদয় হয়, আর তাকে বলে আর একটু হলেই সে এই সুখের সংসার ভেঙে তছনছ করে দিচ্ছিল। তাই সে আবারও তাকে সতর্ক করে দিয়ে বলে, এটাই তোমার শেষ সুযোগ, এরপর যদি এমন কিছু হয় তাহলে এখান থেকে চিরতরে নিয়ে যাওয়া হবে। পরের সিনে সাং ইয়ানহুকে একটা পার্টিতে নিয়ে যেতে চায়। প্রথমে সে রাজি না হতে চাইলেও পরে মিস্টার কিমের কথা মনে পড়তেই সে রাজি হয়ে যায়। পার্টিতে ইয়ানহু অনেক চমৎকার করে সেজে যায়, যেভাবে সে তার আগের জীবনে চলাফেরা করত। এটা দেখে তো সাং যেন আকাশ থেকে পড়ে যায়, আর তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এরপর সাং তার বসের সাথে ইয়ানহুকে পরিচয় করিয়ে দেয়। তবে আগের অভ্যাস অনুসারে ইয়ানহু তার সাথে হাত মিলাতে যায়, কিন্তু একজন কোম্পানির মালিক কি আর তার এমপ্লয়ের বউয়ের সাথে হাত মেলায়? ব্যাপারটি বুঝতে পেরে ইয়ানহু অনেক কষ্ট পায়, কিন্তু পরে সে সব ভুলে গিয়ে আবারও কথা বলতে শুরু করে। সাং তখন একটা ভালো সুযোগ বুঝে তার বসকে একটি কনস্ট্রাকশনের প্রস্তাব দেয়। সে বলে সাবওয়ের পাশে একটি সাউন্ডপ্রুফ দেয়াল করে দেওয়ার জন্য, এতে জনগণের অনেক বেশি উপকার হবে। তবে সেখানে উপস্থিত ছিল সেই কনস্ট্রাকশনের চিফ, যে কিনা একজন পাক্কা দুর্নীতিবাজ। তাই সে বারবার বসকে ম্যানিপুলেট করতে থাকে, কিন্তু উকিল ইয়ানহু তো সবই বুঝত। ফলে এক পর্যায়ে সে চিফকে বলে বসে যে সে দুর্নীতি করছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা হাতিয়ে নিয়েও তাদের সুবিধার কথা ভাবছে না। এইসব শুনে সেখানে থাকা সবাই অনেক ভরকে যায়। এক পর্যায়ে সেই কনস্ট্রাকশনের চিফ ইয়ানহুকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বসে। তবে এইসব কিছু সাং এতক্ষণ মেনে নিলেও এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফলে সে আর কিছু না ভেবে সেই চিফকে সজোরে এক ঘুষি দিয়ে এর প্রতি উত্তর দিয়ে দেয় এবং ইয়ানহুকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর তারা চলে যায় একটা বাড়ি। সেখানে ইয়ানহু তাকে জিজ্ঞেস করে যে সে কেন হঠাৎ চিফকে এভাবে মার দিয়ে বসেছে। উত্তরে সাং জানায় যে সে তার পরিবারের সম্মানের জন্য সব কিছু করতে পারবে। তার কাছে তার স্ত্রীর সম্মান সবার উপরে, সুতরাং ইয়ানহুকে কেউ খারাপ কিছু বললে সে তাকে কখনোই ছেড়ে দেবে না। এমন কথা শুনে ইয়ানহু কিছুটা নরম হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন ল কলে ছেড়ে দিয়েছিলে? তুমি চাইলে তো তোমার ক্যারিয়ার গড়ে অনেক টাকার মালিক হয়ে যেতে পারতে। সাং তখন বলে, আমার বাসায় তখন সুন্দরী বউ আর একটা ছোট্ট ফুটফুটে সন্তান ছিল, সুতরাং আমি তোমাদের ছেড়ে কিভাবে পড়াশোনা চালিয়ে যেতাম। আমার এখনও মনে আছে, যখন আমি প্রথমবার আমাদের প্রথম সন্তানকে কোলে নিয়েছিলাম, তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমার এই সুন্দর পরিবারটিকে আমি সবসময় রক্ষা করব। টাকায় জীবনের সব কিছু না। এসব কথা শুনে ইয়ানহু ভীষণ ভাবনায় পড়ে যায় যে আসলেই তো, এমন সুন্দর পরিবারের ভালোবাসা কি সে এত টাকা থাকার সত্ত্বেও এরকম পরিবারের ভালোবাসা কি সে এর আগে পেয়েছিল? এভাবেই সে সাংয়ের প্রতি কিছুটা ইমপ্রেস হয়ে পড়ে। সে বুঝতে পারে আসলে সত্যিকারের ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে। তাই তো এবার থেকে ইয়ানহু এই লাইফে নিজেকে অ্যাডজাস্ট করতে শুরু করে। সে ধীরে ধীরে সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে। এভাবেই একদিন সকালে তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য কিছু এক্সট্রা টাকা চাইলে সে আগে তাকে কিছু কাজ করতে বলে। সে বলে ওই ব্যাগগুলো ভাঁজ করলে তবেই সে টাকা পাবে। পরে হানিয়ান সেখানে থাকা সবগুলো ব্যাগ ভাঁজ করে এবং ইয়ানহু তাকে অনেকগুলো পকেট মানি দিয়ে দেয়। তবে এখানেই আমরা দেখতে পাই হানিয়ন আসলে সেদিন স্কুল শেষে তার এক ছেলা ফ্রেন্ডের সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল। তবে সেখানে আজ কেউ না থাকায় ছেলেটি তার সাথে ক্লোজ হতে চায়। স্বাভাবিকভাবেই হানিয়ান তখন অনেক আনকমফোর্টেবল ফিল করতে থাকে এবং সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু পরক্ষণে সে ধরে ফেলে যে সেখানে লুকিয়ে থাকা আরও কয়েকটি ছেলে এই সিনগুলো মোবাইলে রেকর্ড করে নিচ্ছে, যাতে পরবর্তীতে তারা তাকে ব্ল্যাকমেল করতে পারে। এটা দেখে সে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সেই ছেলেটি তখন তার উপর চড়াও হয়ে তাকে হ্যারাস্ট করতে থাকে। পরের সিনে দেখা যায় হানিয়ন বিধ্বস্ত অবস্থায় বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে ইয়ানহু বুঝতে পারে মেয়ের সাথে কিছু একটা ঘটেছে, তাই সে তাকে বারবার প্রশ্ন করতে থাকে। পরে অনেক জিজ্ঞাসার পর হানিয়ন সব ঘটনা তার মাকে খুলে বলে এবং সে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এসব কথা শুনে ইয়ানহর মাথা পুরোই খারাপ হয়ে যায়। আর পরদিন সকালে স্কুলের প্রিন্সিপাল সহ এ ব্যাপারে তারা কথা বলতে বসে।
তবে সেখানে গিয়ে ইয়ানহর দেখতে পায় যে সেই ছেলের সাথে তার উকিলও উপস্থিত। তখন সেই উকিল ইয়ানহোকে বলে, যা হয়েছে সেটা ঠিক হয়নি, তাই আপনার কোনো অভিযোগ থাকলে আমরা আপনাকে কিছু ক্ষতিপূরণ দিতে পারি। এটা জানাজানি হলে আপনার মেয়ের মানসম্মানের ব্যাপার। উল্লেখ্য, এই ছেলেটিও ছিল যথেষ্ট বড় লোক। যাই হোক, এ কথা শোনার পর ইয়ানহো তাদের কাছ থেকে 5 মিনিট সময় নেয়। এরপর সে বাথরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং অনুশোচনায় ভুগতে থাকে যে এতদিন কত নিরপরাধ মানুষকে সে ঠিক এভাবেই কষ্ট দিয়েছে। এখন সে তাদের মনের ব্যথাগুলো ঠিকই বুঝতে পারছে। সেই মানুষগুলোর অসহায়ত্ব আজ একই সিচুয়েশনে পড়ে সে ফিল করতে পারছে। আজ সে সত্যি তার আগের জীবন নিয়ে লজ্জিত। পরক্ষণে তার মেয়ে সেখানে এসে উপস্থিত হয় আর তাকে বলতে থাকে, মা, আমাদের ফ্যামিলির অবস্থা খারাপ। তারা যখন এত টাকা দিচ্ছে তাহলে সেটা আমাদের নিয়ে নেওয়া উচিত। আমরা তাদের সাথে লড়াই করে এমনিতেও পারব না। কিন্তু ইয়ানহো তখন বলে ওঠে, টাকা দিয়েই সবসময় জেতা যায় না মা। জীবনে টিকে থাকার জন্য টাকার চেয়েও নিজের অধিকার বেশি মূল্যবান। তাই সে আবারও সেই উকিলের সামনে যায়। উকিল তখনও তাকে বলে এই বিষয়টা এখানেই শেষ করতে আর যত টাকা লাগে নিয়ে যেতে। তবে এটা বলার পরপরই ইয়ানহো পকেট থেকে তার মোবাইল ফোনটি বের করে, যেখানে সে এতক্ষণ ধরে তাদের কথাগুলো রেকর্ড করছিল। এই প্রমাণ দেখেই সেখানে থাকা সবাই বেশ ভয় পেয়ে যায়। তখন ইয়ানহো বলে ওঠে, আমি এই রেকর্ড মিডিয়ার কাছে পৌঁছে দিয়ে এই ছেলেকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। টাকা দিয়েও তাকে তোমরা বাঁচাতে পারবে না, কারণ আমি জানি আজ এই কাজে যদি একে ছেড়ে দেওয়া হয় তাহলে বড় হয়ে এই ছেলে একদিন রেপিস্ট হয়ে উঠবে। তখন সেই ছেলেটি এসব শুনে রেগেমেগে ইয়ানহোকে মারতে আসলে আগে থেকে ফাইটিং জানা ইন্ডিপেন্ডেন্ট ইয়ানহো মুহূর্তেই তাকে মাটিতে আছড়ে ফেলে উচিত শিক্ষা দিয়ে দেয় এবং হানিয়নের কাছে ক্ষমা চাইতে বলে। মায়ের এমন রুদ্ররূপ দেখে তার মেয়ে বেশ অবাক হয় এবং একই সাথে গর্বিতও হয়, কারণ আজ তার মা তার জন্য সবার সাথে লড়াই করেছে। এরপর আমরা দেখতে পাই ইয়ানহো তার পরিবারের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে ফেলেছে। সে এখন তাদেরকে রান্না করে খাওয়ায় এবং অন্যান্য সকল সাংসারিক কাজ সে খুব সুন্দর করেই সামলায়। একজন আদর্শ মায়ের সকল গুণাগুণ সে ইতিমধ্যেই আয়ত্ত করে ফেলেছে। তারা সবাই খুবই হ্যাপি ছিল, কিন্তু সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। হুট করেই আবার সেই মিস্টার কিম উদয় হয় আর তাকে মনে করিয়ে দেয় যে সে আর মাত্র 7 দিন বেঁচে থাকবে এই জীবনে। এরপর তাকে মরে যেতে হবে এবং তার পুরনো লাইফে তাকে আবারও পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে ইয়ানহো মনে মনে বেশ কষ্ট পেতে থাকে, কারণ নিজের অজান্তেই সে এই পরিবারের মায়ায় জড়িয়ে গিয়েছে। এদিকে একদিন ইয়ানহর ছোট ছেলে হানরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন তারা তাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানায় তার চোখের সমস্যার কারণেই এটি হয়েছে, তাই তাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই হানরুর অপারেশন শুরু হয়ে যায়। এদিকে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তেই সেখানে মিস্টার কিম হাজির হয়ে যায়। মূলত আজকে তার মৃত্যুর দিন ছিল, কিন্তু তখন সে তা মানতে চায় না, কারণ এই পরিবারটি এখন তার খুবই আপন হয়ে গিয়েছিল। কিন্তু সত্যি বলতে তার কিছুই করার ছিল না, তাই সে শেষবারের মতো সবার কাছ থেকে বিদায় নিতে চায়। কিন্তু মিস্টার কিম তাকে প্রথমে অনুমতি দেয় না, তবে তার পরিবারের প্রতি এত ভালোবাসা দেখে অবশেষে সে তাকে অনুমতি দিয়ে দেয়। এক মুহূর্ত দেরি না করে ইয়ানহো ছুটে যায় তার মেয়ের কাছে আর তাকে জড়িয়ে ধরে বলে, তোমার নিজের জীবনে তুমি যা হতে চাও আমি জানি তুমি অবশ্যই তা হতে পারবে। তোমার জীবন হয়তো অনেক কঠিন হবে, তবে কখনোই হতাশ হয়ে পড়ো না। এরপর সে তার ছোট্ট ছেলের কাছে যায় আর পরম মমতা নিয়ে বলে সে কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছে। এ সময় সে যেন তার বাবার কথা মতো চলে। তার অবুঝ ছোট্ট ছেলেটি তখন বলে, তাড়াতাড়ি ফিরে এসো মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে এর কোনো উত্তর ইয়ানহোর কাছে ছিল না, তাই সে সেখান থেকে কান্না করতে করতে বের হয়ে চলে আসে। এখানের এই ইমোশনাল সিন তোমাকে অবশ্যই কাঁদাবে। সর্বশেষ সে দেখা করে সাংয়ের সাথে আর তাকে বলে, তোমার উপর অনেক দায়িত্ব দিয়ে যাচ্ছি, বাচ্চাদের দিকে খেয়াল রেখো আর কখনোই যেন তারা কষ্টে না থাকে আমাকে প্রমিস করো। সাং যদিও কিছু বুঝতে পারছিল না, তবে তারপরও সে ইয়ানহোকে কথা দেয়। এভাবেই সে সেখান থেকে আস্তে আস্তে কান্না করতে করতে চলে যেতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়ানহো তার আগের শরীরে কুমা থেকে জেগে উঠেছে। তবে সে উঠেই এক মুহূর্ত দেরি না করে তার ছেলে যে হসপিটালে ভর্তি ছিল সেখানে চলে যায়। কিন্তু সেখানে সে তাদের কাউকেই খুঁজে পায় না, এমনকি সেই বাড়ি কিংবা স্কুল কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না। আসলে ইয়াংহো আরও 1 মাস কোমায় ছিল, তাই এই সময়ের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল। এভাবেই কেটে যায় আরও 1টি মাস। এখানে আমরা ইয়াংহোকে দেখতে পাই যে কিনা এখন আর আগের মতে নেই। সে এখন সবসময় সত্যের পথে চলে। এছাড়া সে সেই বিলাসবহুল বাড়ি ছেড়ে অন্য কোথাও মুভ করছে।
কারণ এই বিলাসবহুল ভর তাকে আর শান্তি দেয় না। তবে যখন সে তার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, তখনই সে একটি পুরনো ছবির অ্যালবাম খুঁজে পায়। সেখানে সে ও তার মায়ের একটি ছবি ছিল, কিন্তু একটু ভালো করে দেখতে গিয়ে সে খেয়াল করে যে ছবিটির একটি পাশ ভাঁজ করা, আর সেই ভাঁজ খুলতেই সেখানে তার বাবার ছবি বেরিয়ে আসে। তার বাবা আর কেউ নয়, বরং সে ছিল মিস্টার কিম। এটা দেখে ইয়াংহোর যেন নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। সেই ছবির পেছনে স্পষ্ট করে লেখা ছিল, আমি আমার মেয়েকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। বাবার হাতের এই লেখা দেখে ইয়ানহো কান্নায় ভেঙে পড়ে। এত কাছে বাবাকে পেয়েও সে তাকে চিনতে পারল না। তাকে এভাবে অনাথ করে দিয়ে মৃত্যুবরণ করার জন্য সে সবসময় তাদেরকে দোষারোপ করত। কিন্তু এখন সে বুঝতে পারছে তার বাবা মা আসলেই তাকে কত বেশি ভালোবাসত। মৃত্যুর পরও তার বাবা তাকে পথ দেখিয়ে গিয়েছে। এরপরে সে সিদ্ধান্ত নেয় যে সে নিউজিল্যান্ড যাবে, যেখানে তার বাবা মারা গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই ইয়াংহো প্লেনে করে যখন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, তখনই তার সাথে সেখানে দেখা হয়ে যায় তার ক্ষণিকের সেই ফ্যামিলির সাথে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এখানে সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা কেউই তখন তাকে চিনতে পারে না। তাই ইয়ানহো তাদেরকে বিস্তারিত আর কিছুই বলে না। কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশে উড়ে। তখন সে সানকে প্রশ্ন করে কেন তারা নিউজিল্যান্ড যাচ্ছে। হানরু তখন জানায় তাদের মা 1 মাস হলেও মারা গিয়েছে, তাই তারা মন ভালো করার জন্য সেখানে বেড়াতে যাচ্ছে। এদিকে সাং তো তাকে আগে থেকেই চিনত, কারণ সে বেশ নামিদামি একজন উকিল। তাই তাকেও সাং প্রশ্ন করে যে সে কেন যাচ্ছে। উত্তরে ইয়ানহো তাকে জানায় সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে। আর এরপর ইয়ানহোর এক মিষ্টি হাসি দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখানে তার হাসি বলে দিচ্ছে ইয়ানহো নিশ্চয়ই খুব জলদি আবারও এই পরিবারের সাথে মিলিত হবে এবং তার সেই পুরাতন পরিবারটি আবারও গড়ে তুলবে। এরই মধ্যে দিয়ে আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যাও। তোমরা যদি এরকম ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।